এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সময় হয়ে গেছে, আমরা ক্লাসে চলে যাব আর কি। আমরা যেটা করছিলাম এর আগের ক্লাস পর্যন্ত সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি করে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখছিলাম, এবং কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে আমাদের পার্টিকেলের যে নেচার সেটা মাথার ভিতরে রাখতে হয়। কোয়ান্টাম পার্টিকেলগুলোর একটা কমন ফিচার হলো তারা ইনডিস্টিংগুইশেবল। এর বাইরে যে বৈশিষ্ট্যটা আমাদের চিন্তা করতে হয় সেটা হলো যে এই কোয়ান্টাম পার্টিকেল দিয়ে যে সিস্টেমটা তৈরি, সেই সিস্টেম কি একটা ফার্মিওনিক সিস্টেম নাকি একটা বোজনিক সিস্টেম। তার মানে পার্টিকেল গুলোর ক্যারেক্টার কি বোজনিক নাকি পার্টিকেল গুলোর ক্যারেক্টার হলো ফার্মিওনিক। যদি বোজনিক হয় তাহলে আমরা জানি যে এদের ওয়েভ ফাংশন হলো সিমেট্রিক, এবং বোজনিক পার্টিকেল গুলো এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। তাহলে কোন একটা ম্যাক্রোস্টেট যদি দেয়া থাকে, তার জন্য কতগুলো মাইক্রোস্টেট তৈরি করা সম্ভব, এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে বোজনের যে এই নেচার, যে একটা পার্টিকুলার এনার্জি স্টেটে আমি একাধিক বোজন রাখতে পারবো, এইটা মাথায় রেখে আমার সেই কি বলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি, তার মানে নাম্বার অফ মাইক্রোস্টেটস করেসপন্ডিং টু দ্য গিভেন ম্যাক্রোস্টেট, সেটা ক্যালকুলেট করতে হয়। কি করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখেছি এর আগের ক্লাসে। এবং একইভাবে আমার কোয়ান্টাম সিস্টেমটা যদি ফার্মিয়ন দিয়ে তৈরি হয়, তার মানে এমন সব পার্টিকেল যাদের ওয়েভ ফাংশন হচ্ছে অ্যান্টিসিমেট্রিক এবং যারা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, তাদের ক্ষেত্রে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যেয়ে ওই বৈশিষ্ট্যের কথা আমাদের মাথায় রাখতে হয় যে একটা এনার্জি স্টেটে আমি একটার বেশি ফার্মিয়ন রাখতে পারবো না, এবং এই বৈশিষ্ট্য বিবেচনা করে আমি থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করি। আর থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যে আরেকটা জিনিস আমরা সবসময় স্মরণে রাখি, সেটা হলো টোটাল সিস্টেমটার থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমরা একবারে ক্যালকুলেট করি না। আমরা যেটা করি, আমরা পুরো সিস্টেমটাকে বিভিন্ন জোনে ভাগ করি, জোন নাম্বার 1 2 3 4 5 and so on, এবং তার ভিতরে একটা পার্টিকুলার জোনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটির জন্য এক্সপ্রেশন বের করি, এবং এই ধরনের এক্সপ্রেশনের যে প্রোডাক্ট প্রতিটা জোনের জন্য যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের হয় সেগুলোকে যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে আমরা টোটাল সিস্টেমের জন্য সেই গুণফলটাই হলো টোটাল সিস্টেমের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, এবং কিছু এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল, এগুলো আমরা দেখিয়েছি। তারপরে এগুলো নিয়ে হ্যান্ডেল করতে গেলে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হয়, তার মানে সংখ্যাগুলো অত্যন্ত বড় হয়ে যায়, এবং এত বড় সংখ্যা নিয়ে ডিল করতে গেলে আমরা কি করি, আমরা ন্যাচারাল লগারিদমের সাহায্য নিই, এবং সেখানে একটা চমৎকার অ্যাপ্রক্সিমেশন আছে স্টার্লিং এর অ্যাপ্রক্সিমেশন, সেটাও আমরা গত ক্লাসে দেখেছি। তো সোফার এই পর্যন্ত আমাদের করা হয়েছে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ফর্মাল ডেরিভেশন। এই সমস্ত বিদ্যাগুলো ব্যবহার করে আজকে আমরা ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ল যেটা আছে, অথবা ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা বলা হয় ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, যেই নামেই রাখো না কেন, এটার জন্য যে এক্সপ্রেশন আছে সেটা আজকে আমরা দেখব। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আমি স্লাইড শোতে চলে যাচ্ছি। তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কোয়ান্টাম ডিস্ট্রিবিউশন ফাংশনস, এবং আজকে আমরা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স করব। এটা নিয়ে আজকে আমাদের হবে প্রথম ক্লাস। ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, তার সমস্ত বৈশিষ্ট্য, অ্যাপ্লিকেশন, এগুলো কভার করতে আমাদের সময় লাগবে। সো উইল নিড সেভারাল ক্লাসেস টু কভার দ্য হোল টপিক। আজকে হচ্ছে এটার প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে যেহেতু ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন আমরা শুরু করতে যাচ্ছি, এটা কোন ধরনের সিস্টেম নিয়ে
আমাদের কাজ করতে হবে এমন সিস্টেম যে সিস্টেমটা তৈরি হয়েছে ফার্মিয়ন দিয়ে, এবং ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, ইনফ্যাক্ট যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য এই কথাটা প্রযোজ্য আর কি। আমরা এখানে পার্টিকুলারলি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে কথা বলছি। ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে থেকে কি পাওয়া যায় সেটা 2 নম্বর পয়েন্টে বলা আছে। ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে আমরা বলি এফ সাফিক্স এফ ডি অ্যাজ এ ফাংশন অফ ই, তার মানে বোঝাই যাচ্ছে এই চেহারাটা থেকে যেটা এনার্জির একটা ফাংশন। তাহলে কি দাঁড়ালো? ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন gives the probability of occupation of an energy state E by a fermion at a fixed temperature T at equilibrium. তাহলে কথাটা কি দাঁড়ালো? ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন যদি আমার জানা থাকে একটা পার্টিকুলার টেম্পারেচার টি তে, টি হলো ফিক্সড, আর যেই সিস্টেমের জন্য আমি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করছি সেই সিস্টেমটি যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন জানা থাকলে ওই সিস্টেমে একটা ফার্মিয়ন কোন এনার্জিতে কত সম্ভাবনা নিয়ে থাকবে সেই সম্ভাবনা ডিস্ট্রিবিউশন সেটা পাওয়া যায়। তার মানে একটা পার্টিকুলার এনার্জি লেভেল যদি হয় E1, তাহলে সেই E1 লেভেলে একটা ফার্মিয়ন থাকার সম্ভাবনা কত অ্যাট দ্যাট পার্টিকুলার টেম্পারেচার অ্যাট ইকুইলিব্রিয়াম। আমার যদি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন জানা থাকে তাহলে আমি সংখ্যাটা বলতে পারবো যে ওই স্টেটে থাকার সম্ভাবনা সে 25%। আর একটা এনার্জি স্টেট যদি হয় হলো তোমার E2, এবং আমি যদি আমার ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন যদি আমার জানা থাকে তাহলে আমি বলতে পারবো যে ওই E2 এনার্জি স্টেটে একটা ফার্মিয়ন থাকার প্রবাবিলিটি অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাট দ্যাট সেম টেম্পারেচার T মেবি 5%। তাহলে কোন এনার্জি স্টেটে কত সম্ভাবনা নিয়ে ফার্মিয়ন থাকে অ্যাট এ গিভেন টেম্পারেচার, এই ইনফরমেশনটা আমি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পাই। এবং কোয়ান্টাম মেকানিক্যালি যে কোনো সিস্টেম নিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবে তখন কিন্তু এইটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমার জানতে হবে যে কোন এনার্জি স্টেটে ফার্মিয়ন থাকার সম্ভাবনা কত, এবং এই ইনফরমেশনটাই দেয় হচ্ছে তোমাকে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, ফার্মি ডিরাক ফাংশন, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, যেই নামেই ডাকো না কেন। তাহলে আমরা ডেরিভেশনে যাচ্ছি। ডেরিভেশনে যেতে গেলে দুটো কথা খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। আমরা ইকুইলিব্রিয়ামে থাকা একটা ফার্মিয়নিক সিস্টেম নিয়ে আলাপ করতে যাচ্ছি। আর ইকুইলিব্রিয়ামের অর্থটা কি আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে বলেছি, দেখিয়েছি যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ইকুইলিব্রিয়াম স্টেটের জন্য ম্যাক্সিমাম, কারণ যত রকমের পসিবল স্টেট আছে তার ভিতরে সবচেয়ে সম্ভাবনাময় স্টেটটাই হলো ইকুইলিব্রিয়াম। এবং এইটা যে সবচেয়ে সম্ভাবনাময় স্টেট সেটা কি থেকে বোঝা যায়? যে কোনো আউট অফ ইকুইলিব্রিয়াম সিস্টেমকে তুমি যদি তার মতো রেখে দাও আর যদি বিরক্ত না করো, তাহলে ইভেন্চুয়ালি সে ইকুইলিব্রিয়ামে যে পৌঁছে যাবে এবং ওখানেই থেকে যাবে। কেন সে সবসময় ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছায়? কারণ ইকুইলিব্রিয়ামে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর কেন ইকুইলিব্রিয়ামে একবার পৌঁছে গেলে সেখান থেকে অন্য জায়গায় যায় না? কারণ ইকুইলিব্রিয়ামে থাকার সম্ভাবনাও সবচেয়ে বেশি। সো দ্য হোল অ্যাপ্রোচ ইজ বেসড অন প্রবাবিলিটি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এটা তোমাদের মাথার মধ্যে রাখা উচিত। তাহলে ভালো কথা, আমার একটা ফার্মিয়নিক সিস্টেম আছে, সেটা ইকুইলিব্রিয়ামে আছে, তার থার্মোডাইনামিক প্রবাবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম, এবং আমি শুরুতে বলেছিলাম যে আমার সিস্টেমটা একটা ফিক্সড টেম্পারেচার টি তে আছে। আমার প্রথম কাজ ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ল ডেরিভেশনের জন্য আমার ওই সিস্টেমের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করা। আমি তো বলছি ম্যাক্সিমাম, কিন্তু থার্মোডাইনামিক প্রবাবিলিটিটা যে এক্স্যাক্টলি কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেটা যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে এর আগের ক্লাসে তোমাদের বলেছি, আজকেও শুরুতে বলেছি, আমার প্রথম কাজ হলো এই পুরো সিস্টেমটাকে বিভিন্ন জোনে ভাগ করে নেয়া, এবং আমাদের হিসাবের সুবিধার জন্য এই কাজটা আমাদের করতেই হবে। আমরা এখন যেই জোন নিয়ে কথা বলবো সে দ্যাট ইজ দ্য ith জোন। ith জোন নিয়ে আজকে আমাদের আলাপ। তাহলে ith জোনের পরিচয়টা কি? পরিচয় মানে হলো ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশনটা কি? ith জোনের ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন হচ্ছে তিনটা প্যারামিটার নিয়ে। একটা হলো এই ith জোনে এনার্জি স্টেটের সংখ্যা হলো GI, এই প্রত্যেকটা এনার্জি স্টেটের এনার্জি হলো EI, এবং ith জোনে কতগুলো ফার্মিয়ন আছে সেটা হচ্ছে Ni। আর টোটাল সিস্টেমে ফার্মিয়নের সংখ্যা হলো বড় N, এবং টোটাল সিস্টেমের জন্য টোটাল এনার্জি হলো বড় ইউ। এই প্যারামিটার গুলো এখানে দেখানো আছে এই স্লাইডে। আচ্ছা, তাহলে
আমাদের কাজটা কি দাঁড়ালো? আমরা তো জোনে ভাগ করে নিয়েছি এবং আমরা আমাদের মনোযোগটা এখন আইএস জোনের উপরে নিয়ে এসেছি। আইএস জোনের জন্য আমাকে এখন থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। একটা কথা বলে রাখি, এইখানে আজকের স্লাইডে যেই লেখাগুলো তোমরা এখন দেখছো, এগুলো আমি নিয়েছি আর্থার বাইজারের ওই মডার্ন ফিজিক্সের ফোর্থ এডিশনের অ্যাপেন্ডিক্সে মোটামুটি ভালো ম্যাক্সওয়েল এবং ফার্মি-ডিরাক এবং বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেশনটা সুন্দর করে দেখানো আছে এই তোমার পারমুটেশন কম্বিনেশনের কি বলে দৃষ্টিকোণ থেকে, যেভাবে আমি তোমাদের থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করা শিখিয়েছি আর কি, সেইভাবে এই বাইজারের বইয়ে সুন্দর দেয়া আছে। এবং এখানে আমি এই স্লাইডগুলোতে যেটা দেখাচ্ছি সেটা বাইজারের বই থেকে নেওয়া হয়েছে। তো তোমরা এগুলো পড়বে। আমি এর আগে তোমাদের যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে লেখা আছে। সেই কথাগুলো বলেছিলাম যে বই থেকে, সেটা কিন্তু আবার শিয়ার্স এন্ড স্যালিঞ্জারের যে তোমার হিট থার্মোডাইনামিক্স এর বই আছে সেই বই থেকে। তো বইগুলোর কথা একটু স্মরণ রেখো, সো দ্যাট ইউ ক্যান ফলো হোয়াট আই এম সেইং। তাহলে এখানে যে তোমাদের এর আগের ক্লাস যদি তোমার মনে থাকে, তাহলে তোমরা জানো যে ফার্মিয়নের জন্য একটা পার্টিকুলার জোন, আইএস জোন, সেই জোনের জন্য যদি আমি থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে তার এক্সপ্রেশন হচ্ছে এইটা, GI ফ্যাক্টোরিয়াল ওভার NI ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই GI মাইনাস NI ফ্যাক্টোরিয়াল। এটা কিভাবে আসে এর আগের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি এটা কিভাবে আসে। সো আই উইল নট রিপিট ইট হিয়ার। তারপরেও তোমরা যদি এই সেকশনটুকু দেখো, তার মানে এই পেজের সেকেন্ড প্যারাগ্রাফটুকু যদি পড়ো, তাহলে আমি ঠিক যা বলেছি সেই কথাটাই এর ভিতরে পেয়ে যাবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? আমরা আইএস জোনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি পেলাম। তার মানে এই যে টার্মটা এখানে দেখতে পাচ্ছ, এই টার্মটাকে আমরা বলতে পারি WI, W যেখানে থার্মোডাইনামিক প্রবাবিলিটি। আচ্ছা, গেল। তাহলে WI যদি আইএস জোনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি হয়, তাহলে টোটাল সিস্টেমের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি যদি হয় W, সেই W কে আমরা কি করে লিখতে পারি? এগেইন আই উড রিকোয়েস্ট ইউ টু রিকল দ্য লাস্ট ক্লাস। সেটা কি, যে টোটাল সিস্টেমের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি যদি W হয়, এই W আর কিছুই না, সমস্ত WI এর গুণফল। তার মানে W1 মাল্টিপ্লাইড বাই W2 মাল্টিপ্লাইড বাই W3 ডট 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 WI, এবং যতগুলো জোনে আমি আমার সিস্টেমকে ভাগ করতে পারি, প্রত্যেক জোনের জন্য যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি আছে সেগুলোর গুণফল, এবং সেই গুণফলটাই এই ইকুয়েশনে দেখানো হয়েছে। এখানে ইকুয়েশন নাম্বারগুলো একটু অড, ইউ জাস্ট ডিসরিগার্ড, এগুলো তুমি তোমার মতো করে 1 2 3 4 করে নেবে। এখানে যেহেতু যেটা বললাম বাইজারের বই থেকে এই অংশটুকু নিয়ে আসা হয়েছে, সো এখানে যে ইকুয়েশন নাম্বার গুলো এসছে সেগুলো বাইজারের বই থেকে এসছে। আচ্ছা, তাহলে এইটা হলো আমার পুরো সিস্টেমের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এরপরে আমরা কি করব? এই সংখ্যাটা আনইমাজিনেবলি লার্জ নাম্বার, এটাকে ম্যানেজেবল প্রপোর্শনে নিয়ে আসতে গেলে আমি তোমাদের যেটা বলেছিলাম আজকে শুরুতে এবং গত ক্লাসে, উই টেক ন্যাচারাল লগারিদম নিয়ে নিলে এই টার্মটার এই যে তোমার গুণ ভাগ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগে পরিণত হবে, যোগ বিয়োগে পরিণত হলো। এখন আমি স্টার্লিং এর যে অ্যাপ্রক্সিমেশন আছে সেটা আমি অ্যাপ্লাই করলাম। আমি যদি স্টার্লিং এর অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করি, তাহলে এই টার্মটা ইট টেকস দ্য ফর্ম অফ দিস, এই চেহারা পেয়ে যায়। এরপরে আমি যে কাজটা করেছি সেটা হলো, আমরা শুরুতেই বলেছি উই আর ডিলিং উইথ এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে W হবে একটা ম্যাক্সিমাম। W যদি একটা ম্যাক্সিমাম হয়, তাহলে অফকোর্স W এর লগারিদম নিলে যা পাওয়া যাবে সেটাও হলো একটা ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের লগ নিলে একটা ম্যাক্সিমাম হয়। তাহলে এইটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমরা যদি এই টার্মটার ডেল্টা ভ্যারিয়েশন নিই, তার মানে এই পাশে যদি একটা ডেল্টা বসিয়ে দিই এবং W এর তলায় যদি একটা ম্যাক্সিমাম বসিয়ে দিই, তাহলে ডেল্টা ভ্যারিয়েশনের রেজাল্ট সবসময় হলো 0। তোমরা জানো যে একটা ফাংশন যদি একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম হয়, তাহলে ডেল্টা অফ দ্যাট ফাংশন ইকুয়ালস 0। এটা শুধু ম্যাক্সিমামের জন্য যে প্রযোজ্য তা না, এটা ম্যাক্সিমাম, মিনিমাম, ইনফ্যাক্ট আমরা বলি এক্সট্রিমাম, তার জন্য এই ডেল্টা অফ এ ফাংশন ইকুয়ালস 0 প্রযোজ্য। তো যাই হোক, আমরা এখানে ম্যাক্সিমাম নিয়ে কাজ করছি, আমরা এখানে ডেল্টা নিয়ে নেব। এই ডেল্টা নিয়ে নিলে
এই পুরা টার্মটা এখানে যদি ডেল্টা নিই, এখানে যদি ম্যাক্সিমাম লিখি, তার মানে প্রত্যেকটার উপরে ডেল্টা নিতে হবে তোমার, কাইন্ড অফ ডিফারেন্সিয়াল। এটা যদি নাও তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এইটা। এটা তোমরা প্রত্যেকে নিজে করবে। তোমরা কি কি করবে, এইটা লিখবে, স্টার্লিং এর অ্যাপ্রক্সিমেশন এই টার্মটার উপরে প্রয়োগ করবে, প্রয়োগ করে দেখবে এটা বের করতে পারছো কিনা। ওকে, তারপরে যেটা করবে, এদিকে একটা ডেল্টা নেবে, এদিকে ডেল্টা নেওয়া মানে হলো এই টার্মটার উপরে ডেল্টা নেয়া, এই টার্মটার উপরে ডেল্টা নেয়া এবং এই টার্মটার উপরে ডেল্টা নেয়া। প্রোডাক্ট অফ টু ফাংশনস, কিন্তু এর ভিতরে যেটা আছে প্রোডাক্ট অফ টু ফাংশনস। যেমন তুমি যদি ডেল্টা এক্স ওয়াই নাও, তাহলে ডেল্টা এক্স ওয়াই সমান কি হবে বলো তো দেখি, কে বলতে পারে আমাকে, শুনবো। এক্স ওয়াই হচ্ছে প্রোডাক্ট অফ টু ফাংশন অথবা দুইটা ভ্যারিয়েবল, হোয়াটএভার, টু ফাংশনস বলা যায়, কোনো অসুবিধা নাই। এই এক্স ওয়াই এর উপরে যদি ডেল্টা নাও, ডেল্টা এক্স ওয়াই সমান কি, কে বলবে? স্যার ডেল্টা এক্স ওয়াই সমান 1 হবে যদি x সমান y হয়। কি এটা কেমন ডেল্টা কথা হলো? এক্স ওয়াই সমান, ডেল্টা এক্স ওয়াই সমান, কে বলতে পারবে, কেউ বলতে পারবে? আর এখানে ইউবি ফর্মুলা করতে হবে স্যার। হ্যাঁ বলো না কেন রিপন। একটা কনস্ট্যান্ট ধরে আর একটা নিতে হবে। হ্যাঁ তাহলে কি হবে বলা যাচ্ছে না কেন? স্যার প্রথমে হবে এক্স, তারপর ডেল্টা এক্স প্লাস, শোনো ছেলে মেয়েগুলো, আচ্ছা একটা বলো তো দেখি। হ্যাঁ কে বলবে? স্যার এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স। এক্স্যাক্টলি। আচ্ছা বলো তো ডেল্টা এক্স স্কোয়ার সমান কি? স্যার মানে ডেল্টা এক্স স্কয়ারে যখন ডিফারেন্সিয়েট করব তখন কি হবে? শোনো ডেল্টা এক্স স্কোয়ার সমান কি? স্যার 2x। 2x, শুধু 2x না, 2x ডেল এক্স, বোঝা যায়? জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ 2x ডেল এক্স, আর ডেল্টা এক্স ওয়াই মানে হলো ওই যে তোমাদের বন্ধু বলেছে x ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল এক্স। কাজে বুঝতেই পারছো যে ডেল্টা নিলে কি দাঁড়াবে, এখন তোমরা করতে পারবে, পারা উচিত। আচ্ছা ভালো কথা। তাহলে যখন তুমি এই ডেল্টা ভ্যারিয়েশন নিয়ে এই পুরো টার্মটাকে জিরো বানালে, এই ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি বলছে? এই ইকুয়েশন একটা পার্টিকুলার কন্ডিশনের কথা বলছে। এই ইকুয়েশন যে কন্ডিশনের কথা বলছে সেটা হলো কি, যে আমি যে সিস্টেম নিয়ে কাজ করছি তার থার্মোডাইনামিক প্রবাবিলিটি হলো একটা ম্যাক্সিমাম, এবং এর অর্থ হলো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে এর আগে আমরা মুখের কথায় যে বলছিলাম সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, সেই কথাটাই কিন্তু এই লাইনটাতে গাণিতিকভাবে দেখানো হয়েছে। এই লাইনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফুলফিল করে। এখন আমার যে সিস্টেম, সেই সিস্টেমে আরো দুটো স্ট্রিক্ট কন্ডিশন আছে। সেটা হলো আমরা বলেছিলাম যে আমার সিস্টেমে টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে বড় এন, আর প্রত্যেকটা জোন সেখানে যে পার্টিকেল আছে সেটা রিপ্রেজেন্টেশন হলো ছোট এন সাফিক্স আই। যেহেতু সিস্টেমে টোটাল নাম্বার অফ পার্টিকেল একটা ফিক্সড নাম্বার, কাজেই আমি যদি সামেশন অফ ডেল্টা এন আই নিই, তার মানে বড় ডেল্টা এন নিই, সেটা সমান 0। আবার সিস্টেমের টোটাল এনার্জি ইউ, যেটা সমান হলো সামেশন ইআই মাল্টিপ্লাইড বাই এনআই ওভার অল দ্য জোনস, আমি ওইখানেও যদি একটা ডেল্টা ভ্যারিয়েশন নিই তাহলেও আমি এইরকম একটা টার্ম পাবো। এটা আমি এর পরের স্লাইডে আর একটু পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর আলফা আর বিটা কি করে আসে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই স্লাইড থেকে তাহলে মেসেজ যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে তিনটা কন্ডিশনের কথা আছে। একটা কন্ডিশন হলো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, একটা কন্ডিশন হলো কন্ডিশন অফ কনজারভেশন অফ দ্য নাম্বার অফ দ্য পার্টিকলস, আর শেষ কন্ডিশনটা হলো কন্ডিশন অফ কনজারভেশন অফ এনার্জি। কোন জায়গা থেকে আসছে সেই কথাটাই এই জায়গাটায় বলা হয়েছে। একটা হলো যে ওইটা যেটা বললাম যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এবং এনার্জি হলো কনস্ট্যান্ট, কাজেই আমি যদি ডেল্টা এন নিই, যেটা হবে হলো সামেশন অফ ডেল্টা এন আই, ইট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। আর একটা কি হলো টোটাল এনার্জি হলো
কনস্ট্যান্ট, কাজে এখানে যদি একটা ডেল্টা নিই হুইচ উইল বি দিস, এটা সমান হবে 0। এবং এই দুটো কন্ডিশনকেই কিন্তু এইখানে লেখা হয়েছে। এইটুকু সমান যদি 0 হয়, এবং তার মানে কি সামেশনের ভিতরে যেটুকু আছে সেটুকু সমান যদি 0 হয়, আর সামেশনের ভিতরে যেটুকু আছে এখানেও সেটুকু সমান যদি 0 হয়, তাহলে এইটাকে যদি আমি আলফা এবং বিটা নামের দুটো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি তাহলে সেটাও 0 হবে। এটুকু তো বোঝা যায় নাকি? জি স্যার। আচ্ছা, ভালো কথা। এখন কথাটা হচ্ছে এই যে তিনটা ইকুয়েশন, একটা হলো এইটা ইকুইলিব্রিয়ামের, একটা হলো পার্টিকেল নাম্বারের, একটা হলো সিস্টেমের এনার্জির, আমি এই তিনটা ইকুয়েশনকে একই ইকুয়েশনে নিয়ে আসতে চাই। তার মানে আমার ইকুয়েশন ছিল এখানে তিনটা, আমি তাদেরকে এক ইকুয়েশনে প্রকাশ করতে চাই। সেই কাজটাই করা হয়েছে এই জায়গাতে, সেই কাজটাই করা হয়েছে এই জায়গাতে। এই যে টার্মটা মাল্টিপ্লাইড বাই ডেল্টা এনআই, সেটা হলো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এই যে টার্মটা মাল্টিপ্লাইড বাই ডেল্টা এনআই, সেটা হলো পার্টিকেল কনজারভেশনের কন্ডিশন। এই যে টার্মটা মাল্টিপ্লাইড বাই ডেল্টা এনআই, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশনের কন্ডিশন। তাহলে এইটা হলো আমার মাস্টার ইকুয়েশন, যেই ইকুয়েশনের ভিতরে ইকুইলিব্রিয়ামের খবর আছে, পার্টিকেলের কনজারভেশনের খবর আছে এবং এনার্জি কনজারভেশনের খবর আছে। এইখানে একটু তোমাদেরকে বলি যে বোঝার আছে এবং খুব ইন্টারেস্টিং ফিজিক্স আছে এবং ম্যাথমেটিক্স আছে। আমার ইকুয়েশন ছিল তিনটা, একটা হলো ইকুইলিব্রিয়াম, একটা হলো পার্টিকেল নাম্বার, একটা হলো এনার্জি। আমি এই তিনটা ইকুয়েশনকে যদি একই ইকুয়েশনে নিয়ে আসতে চাই তাহলে সমস্যাটা কি? কে বলতে পারবে কি সমস্যা? কামান, কে আছে? আচ্ছা, কারো মাথার মধ্যে আসেনি। কথা হলো তিনটা ইকুয়েশন তিন রকমের জিনিসের ইকুয়েশন। তিন রকমের জিনিস নিয়ে যে তিনটা ইকুয়েশন তৈরি হয়েছে, তাদের ইচ্ছা করলে তুমি এক ইকুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারবা? স্যার মনে হয় একটা টার্ম ভ্যানিশ হয়ে যাবে। না, ভ্যানিশ টানিশ হওয়ার ব্যাপার না, আনতে পারবা কিনা সেটা হলো প্রথম কথা। তুমি একটা ইকুয়েশন দিয়েছো, একটা ইকুয়েশন হাতি দিয়ে সাজিয়েছো, একটা ঘোড়া দিয়ে সাজিয়েছো, আর একটা হয়তো ছাগল দিয়ে সাজিয়েছো। তুমি এই তিনটা ইকুয়েশনকে এক ইকুয়েশনে নিয়ে আসতে পারবা? না স্যার। না, পারবা না, কারণ তিনটা তিন রকমের জিনিস নিয়ে ডিল করছে, তাই না? ঠিক কিনা? জি স্যার, বুঝতে একটা পারছি। একটা ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম আসলে একই কথা বলে, তাছাড়া সেটা ইকুয়েশন হয় না। এটা বলো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তাই যদি হয়, প্রত্যেকটা টার্ম মানে প্রত্যেকটা কমপ্লিট টার্ম, তুমি যদি করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 যদি তোমার করতে হয়, তাহলে সি এরও যা ইউনিট, এ এক্স স্কোয়ারের সেই একই ইউনিট হতে হয়, বি এক্স এরও সেই একই ইউনিট হয়। যদি ইউনিট আলাদা হয়ে যায় তাহলে ওটা ইকুয়েশন হয় না। এটুকু তো বোঝো? জি স্যার, বুঝলি এটা। গুড গুড। তাহলে এখন কথা হলো যে এই যে আমাদের তিন রকমের ইকুয়েশন আছে, তাদের একই ইকুয়েশনে আনতে গেলে তো আমাদের এদেরকে একই জাতীয় রাশিতে পরিণত করতে হবে, এটা বোঝো তো? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার উপায়টা কি? সেই উপায়টাই এইখানে আসলে ফলো করা হয়েছে। এইটার জাত একরকম, এনআই এর জাত একরকম, ইআই মাল্টিপ্লাইড বাই ডেল্টা এনআই এর জাত আর একরকম। এদের প্রত্যেকে একই জাতে তখনই আমি নিয়ে আসতে পারবো যখন এই টার্মের সাথে এমন কিছু দিয়ে গুণ করব, এই টার্মের সাথে এমন কিছু দিয়ে গুণ করব যেন এরা সবাই একই জাতে পরিণত হয়। এটাই হলো আলফা এবং বিটার তাৎপর্য। এটা ম্যাথমেটিক্সের একটা স্ট্রং কি বলে টেকনিক, একটা টুল। এটাকে আমরা বলি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স। আলফা এবং বিটা হলো ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স। এগুলো কি হয়? এগুলো ভিন্ন জাতের ইকুয়েশনকে একই জাতের ইকুয়েশনে পরিণত করে, এবং একই জাতের ইকুয়েশনে পরিণত না করা পর্যন্ত তো আমি তিনটা মিলে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবো না। সেই ঘটনাটাই এখানে ঘটেছে। আচ্ছা, এই ঘটনাটা যখন ঘটেছে তখন দেখো এই যে ডেল্টা এনআই আছে এই ইকুয়েশনের ভিতরে, এইটা একটা পুরা ফ্যাক্টর আর ডেল্টা এনআই দিয়ে গুণ করা হয়েছে, আর এইটা সমান হলো 0। এর মধ্যে ডেল্টা এনআই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ডেল্টা এনআই মানে কি?
যে বিভিন্ন যে জোন আছে সেই জোনের ভিতরে আমরা বলেছি 1 নম্বর জোনে 100টা পার্টিকেল আছে, 2 নম্বর জোনে 200টা পার্টিকেল আছে, 3 নম্বর জোনে 57টা পার্টিকেল আছে, আমরা বলতেই পারি। যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন এই নাম্বারগুলো স্ট্রিক্টলি ফিক্স না, তাদের ভিতরে পার্টিকেলের আদান প্রদান চলতে থাকে। 1 নম্বর জোন থেকে হয়তো একটা পার্টিকেল 600 নম্বর জোনে চলে যেতে পারে, আবার 53 নম্বর জোন থেকে হয়তো একটা পার্টিকেল কোনো কারণে ফ্ল্যাকচুয়েশনের কারণে 26 নম্বর জোনে চলে যেতে পারে। এই যে জোনগুলোর ভিতরে পার্টিকেলের যে ফ্ল্যাকচুয়েশন, এটাই কিন্তু ডেল্টা এনআই। এখন 1 নম্বর জোন থেকে 600 নম্বর জোনে একটা পার্টিকেল যদি যায়, তার সাথে 57 নম্বর জোন থেকে 76 নম্বর জোনের পার্টিকেলের এক্সচেঞ্জের কোন রকমের আসলে সম্পর্ক নাই, এগুলো স্বাধীন। এগুলো হলো স্বাধীন। এগুলো যদি স্বাধীন হয়, ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে এইটা সমান 0 হওয়ার অর্থ হলো আমি ইচ্ছা করলে এই সাইড থেকে এটাকে বাদ দিয়ে দিতে পারি। এই কথাটাই এখানে লেখা আছে। Since the delta ni's are independent, the quantity in the bracket must vanish for each value of I. তার মানে এই ভ্যালুটা 0 হতে পারে, এই ভ্যালুটা 1 2 3 হতে পারে, +1 হতে পারে, -26 হতে পারে। +1 কখন? যখন একটা জোনে একটা পার্টিকেল এসে যোগ দেয়। -26 কখন? যখন কোনো একটা জোন থেকে অতগুলো পার্টিকেল আর একটা জোনে চলে যায়। তাহলে এগুলো যে 0ই হবে এমন কোনো কথা নেই, এগুলোর ফাইনাইট ভ্যালু থাকতেই পারে। এগুলোর যদি ফাইনাইট ভ্যালু থাকতে পারে, তাহলে এই পুরো ইকুয়েশন 0 হতে পারে কেবলমাত্র তখনই যখন এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা নিজেই 0। এগুলো কিন্তু যুক্তি। ঢুকছে কি কিছু মাথার ভিতর? জি স্যার, বুঝতে পারছি। চিন্তা করতে হবে, চিন্তা করলে পরিষ্কার হবে। এই যে এখন জি স্যার বলছো, এইসব জি স্যারের উপরে আমি খুব কাউন্ট করি না, কিন্তু নিজে যখন চিন্তা করতে থাকবা দেন ইউ উইল সি হোয়াট ইজ হ্যাপনিং। আচ্ছা, তখন তাই যদি হয় তাহলে এই পুরো টার্মটা 0, এবং এই পুরো টার্মটা যদি 0 হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায়। কি করা হয়েছে যে এখানে যে মাইনাস লগারিদমের যে টার্মটা ছিল এটাকে এখানে নিচে নিয়ে আসা হচ্ছে, ইউ নো। তাহলে তাই যদি হয় তাহলে এগুলোকে ভেঙে একটু ম্যানিপুলেট করে আমি এনআই, তার মানে একটা পার্টিকুলার জোনে কতগুলো পার্টিকেল আছে সেইটার জন্য একটা এক্সপ্রেশন বের করেছি ইন টার্মস অফ জিআই এবং এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরস। এর মধ্যে বিটা বলে যে তোমার ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লাইডটা আছে, এটা তোমরা এর আগেও দেখেছো, থার্মোডাইনামিক্সে দেখেছো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তোমরা কি এখন পর্যন্ত বিটার ভ্যালু বের করেছো নাকি কোথাও? না স্যার। ইকুইপার্টিশন প্রিন্সিপল কি পড়েছো? না, পড়োনি। পড়ানো হয়নি। আচ্ছা, যখন পড়বে তখন দেখবে যে বিটার একটা ভ্যালু পাওয়া যায়, সেটা হলো 1/kBt। এখানে বি কথাটা লেখা নাই, কেটি লেখা আছে, কিন্তু বুঝছোই যে কেবিটি, কেবি হলো বোলসম্যান কনস্ট্যান্ট, তাহলে এই বিটার সমান হলো 1/kBt। এইটার ভ্যালু বের করা যায়, এবং তোমরা যখন প্রিন্সিপল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি করবে সেখানে বিটার ভ্যালু তোমাদের বের করে দেখানো হবে আর কি, বিটার সমান, এবং দেখবে যে বিটার সমান হচ্ছে এইটা। আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স বিটা অলমোস্ট একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, যেটা হচ্ছে 1/kBt। তাহলে ইন টার্মস অফ 1/kBt আমাদের এই ইকুয়েশনটাকে আমরা যদি এইভাবে লিখি, আমি যেটা পেলাম আলটিমেটলি এটাই কিন্তু আমার ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ল। তাহলে কি হলো? যদি ফলো করে থাকো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ল এর ডেরিভেশন করেছি। তবে এখানে যে 24 নম্বর ইকুয়েশনটা দেখানো আছে, বেশিরভাগ বইয়ে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনকে এইভাবে দেখানো নেই। তার মানে কি 24 নম্বর এক্সপ্রেশনটা ঠিক না? এটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বইয়ে কিভাবে লেখা আছে সেটাই আমি এর পরের স্লাইডে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে নিয়েছি এখানে যে তোমাদের মনে রাখতে হবে আলফা এবং মাইনাস বিটা হচ্ছে দুটো ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার্স, যাদের ব্যবহার করেছি আমরা কিসের জন্য? যাদের আমরা ব্যবহার করেছি যেন আমরা 3 ধরনের 3টা ইকুয়েশনকে একই ইকুয়েশনে নিয়ে আসতে পারি। ইকুয়েশন 24 ক্যান বি এক্সপ্রেসড ইন এ মোর জেনারেল ফর্ম। এই যে এটা হলো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা 24 নম্বর ইকুয়েশনের দিকে যদি তাকাও তাহলে দেখবে আর কিছুই না, এনআই ডিভাইডেড বাই জিআই, এবং যেটা সমান হলো এখানে পাওয়ার পয়েন্টে লেখা এই এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের মধ্যে দেখো যে এনার্জি টার্মটা আছে আর একটা হচ্ছে মাইনাস মিউ। এই যে মাইনাস মিউ, এই মাইনাস মিউটা এসছে তোমার ওই মাইনাস আলফা টার্মটা থেকে।
তার মানে একটু মাথার মধ্যে রাখো যে বিটা সমান যেমন 1/kBt, আলফা সমান কিন্তু μ/kBt। আমার হয়তো লেখা উচিত ছিল, তোমরা সবাই যদি খাতা কলম থেকে নোট করো যে এইখানে যে আলফা আছে, এই আলফা হচ্ছে -μ/kBt। এই আলফার ভ্যালু হচ্ছে -μ/kBt। এটা লিখে নাও, μ/kBt, -μ/kBt। ঠিক আছে? এবং মিউ হচ্ছে, আমরা এর আগে তোমাদের শিখিয়েছি যে মিউ হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল। এখন দেখো এই লাইনটার দিকে তোমাদের সবাইকে ভালো করে তাকাতে বলি, সবাই এই লাইনটার দিকে ভালো করে তাকাও। আমি বলেছিলাম ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে একটা পার্টিকুলার এনার্জি ই, সেখানে একটা ফার্মিয়ন থাকবে তার প্রবাবিলিটি। দেখো এই টার্মটা কিন্তু ঠিক সেই কথাটাই বলছে। এই টার্মটা কি বলছে? যে আমার একটা পার্টিকুলার এনার্জি ই অথবা ইআই নিয়ে এনআই সংখ্যক ফার্মিয়ন আছে, আর এই এনআই সংখ্যক ফার্মিয়ন থাকার জন্য এনার্জি স্টেট আছে হলো জিআই সংখ্যক। তাহলে একটা ফার্মিয়ন ওই এনার্জি স্টেটে থাকার সম্ভাবনা কত? এইটা হলো এই দুইটা সংখ্যার অনুপাত। যাদের মাথার মধ্যে একটু জট লেগেছে তাদেরকে আরো সহজ করে দিই। ধরা যাক আমাদের যে ডিপার্টমেন্টটা আছে এটা হলো টোটাল সিস্টেম, আর তোমাদের থার্ড ইয়ারের যে ক্লাসটা আছে সেটা হলো আইএথ জোন। ঠিক আছে? থার্ড ইয়ারের ক্লাসটা হলো আইএথ জোন। এখন আইএথ জোনে যতজন ছাত্র আছে, তার মানে তোমাদের থার্ড ইয়ার ক্লাসে যতজন ছাত্র আছে সেটা হলো এনআই, আর ক্লাসরুমে যতগুলো চেয়ার আছে সেগুলো হলো জিআই। প্রত্যেকটা চেয়ার হলো একটা করে এনার্জি স্টেট। তাহলে এখন তোমরা আমাকে বলো, যদি তোমাদের এনআই তার মানে ছাত্র সংখ্যা যদি হয় 50 আর চেয়ারের সংখ্যা যদি হয় 70 অথবা 100 যদি হয়, চেয়ারের সংখ্যা যদি হয় 100, তার মানে জিআই সমান যদি হয় 100, তাহলে একটা এনার্জি স্টেট ইআই একটা পার্টিকেল দিয়ে, মানে একটা ছাত্র দিয়ে অকুপাইড থাকার প্রবাবিলিটি কত? কি হলো? কত? স্যার হাফ। হ্যাঁ, 50%। ছাত্র হলো 50, স্টেট হলো 100টা, এবং এই দুটোর অনুপাতই হচ্ছে একটা স্টেট একটা ছাত্র দিয়ে থাকার, পূর্ণ থাকার প্রবাবিলিটি। এবং ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন তোমাকে ঠিক সেই নাম্বারটাই দেয়। এই একই এক্সপ্রেশনকে অনেক ক্ষেত্রে, বিশেষ করে সলিড স্টেট ফিজিক্স এর বইয়ে গেলে তোমরা দেখতে পাবে যে সেখানে আর মিউ নেই, সেখানে আছে হলো ফার্মি এনার্জি। তাহলে অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হলো মিউ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ইএফ। এটাও কিন্তু আমি তোমাদের কয়েকটা ক্লাস আগে, যেখানে আমি ফার্মি এনার্জি, কেমিক্যাল পটেনশিয়াল এগুলো নিয়ে আলাপ করেছিলাম, সেখানে বলেছিলাম ফর প্র্যাকটিক্যাল পারপাসেস কি হয়, ফার্মি এনার্জি এবং কেমিক্যাল পটেনশিয়ালকে খুব কাছাকাছি কিছু একটা ধরে নেয়ার সুযোগ আছে। এবং বেশিরভাগ টেক্সট বুকে, বিশেষ করে সলিড স্টেট ফিজিক্স এর টেক্সট বুকে এই অ্যাজাম্পশনটাই ব্যবহার করা হয়েছে, এবং সেখানে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য মিউ এর বদলে তোমরা ফার্মি এনার্জি এক্সপ্রেশনটা পাবা। তাহলে এই দাঁড়ালো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের বিভিন্ন রকম চেহারা। আচ্ছা, এখন এই যে পুরো কাজটা আমরা করেছি, এটাকে যদি একটা রিজিড ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসতে চাই, একটা প্রেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে সেইটার ব্যাপারটা অনেকটা রেসিপি তৈরি করার মতো। এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি এখানে দিয়েছি। এই যে তোমাদের স্কুল, কি বলি, স্কুল তো না, ইউনিভার্সিটি বন্ধ, ক্লাস হচ্ছে না, তোমরা নিশ্চয়ই অনেক কিছু মিস করছো। আমি পার্সোনালি যে জিনিসটা খুব বেশি মিস করছি সেটা হলো এই জিনিসটা, এই সিঙ্গারা। ইউনিভার্সিটি খোলা থাকলে এনিওয়ে, কাজে এই ছবিটা আমার ভালো লেগেছে, আমি এখানে নিয়ে এসেছি। আর আজকের ক্লাসের সাথে কনটেক্সট, কোন কনটেক্সটের মিল আছে সেটা হলো এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন যে ডেরিভেশন, এটা কিন্তু একটা রেসিপি ফলো করে। তোমরা রেসিপি বোঝো তো, রন্ধন প্রণালী আসে না, যে এইভাবে এইভাবে রান্না করতে হয়, প্রথমে এইটা নেন, তারপরে এইটা নেন, তারপরে এটা মেশান, তারপরে এটা করেন, সেটা করেন, অল দোজ থিংস। আজকের ক্লাসে আমরা যেটা করেছি সেটাকে আমরা এরকম একটা রেসিপির মধ্যে ফেলতে পারি, এবং এই রেসিপিটা যে বোঝে, যে ছাত্র বোঝে, সে কিন্তু যে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন সে বের করতে পারবে।
সেটা ম্যাক্সওয়েল বোলজম্যানই হোক, সেটা বোলজম্যান হোক, সেটা কি বলে ফার্মি-ডিরাক হোক। তাহলে রেসিপিটা কি? রেসিপিটা এখানে আমি স্টেপ বাই স্টেপ বলেছি যে প্রথমে একটা পার্টিকুলার সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করবে, যেখানে টেম্পারেচার হলো ফিক্সড। পুরো সিস্টেমটাকে বিভিন্ন জোনে ভাগ করবে, তার মধ্যে যে কোনো একটা জোন, সে ith জোন, সেই জোনের জন্য তোমাকে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। এবং এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি কেমন হবে, এটা চেহারা কেমন হবে, এটা ডিপেন্ড করে তুমি যে পার্টিকেল গুলো নিয়ে ডিল করছো সেই পার্টিকেল গুলোর ক্যারেক্টার কেমন, তারা কি ফার্মিওনিক নাকি তারা বোসনিক নাকি তারা ক্লাসিক্যাল। এক একটার জন্য এক এক রকমের থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের হবে। এই স্টেপটা শেষ করার পরে তোমার যে কাজটা করতে হবে, একটা জোনের জন্য করেছি, এখন টোটাল সিস্টেমের জন্য আমি করব। টোটাল সিস্টেমের জন্য কিভাবে করব? এই যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের হয়েছে, এটা প্রোডাক্ট নিতে হবে আমার। আচ্ছা, প্রোডাক্ট নিলে আমি টোটাল থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করে ফেললাম সিস্টেমের জন্য। এখন আমার কাজ হলো এই টোটাল থার্মোডাইনামিক প্রবাবিলিটির লগারিদম নেওয়া, ন্যাচারাল লগারিদম আমরা নিই, এবং স্টার্লিং এর অ্যাপ্রক্সিমেশন সেখানে অ্যাপ্লাই করা। স্টার্লিং এর অ্যাপ্রক্সিমেশন যখন অ্যাপ্লাই করব, তখন টোটাল সিস্টেমের জন্য যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করেছি সেটার চেহারাটা অনেকটা সিম্পলিফাইড হয়ে যাবে। এবং সেই থার্মোডাইনামিক প্রবাবিলিটিকে আমি ধরে নেব যে এটা ম্যাক্সিমাম, তার কারণ আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। যখন ম্যাক্সিমাম হবে তখন ওই যে লগারিদম অফ দ্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি যেটা আছে সেটা ডেল্টা ভ্যারিয়েশন নেব। এবং ডেল্টা ভ্যারিয়েশন কি জিনিস আজকের ক্লাসে তোমরা দেখেছো, নিজেরা খাতায় করবে, ইট উইল বিকাম ক্লিয়ার। তাহলে কি হলো, ওটাকে ম্যাক্সিমাইজ করলাম। তাহলে ম্যাক্সিমাইজ করার পরে যে ইকুয়েশনটা আমি পেলাম সেটা হলো কোন ইকুয়েশন? যে ইকুয়েশন আমার ইকুইলিব্রিয়ামের ইনফরমেশন কন্টেইন করে। এরপরে আমি কি করলাম, আমার আরো দুটো কাজ করতে হবে। আই হ্যাভ টু ইম্পোজ দ্য কন্ডিশন অফ পার্টিকেল কনজারভেশন। তারপরে আমি যেটা করব, আই উইল ইম্পোজ দ্য কন্ডিশন অফ এনার্জি কনজারভেশন। তাহলে একটা হলো এই যে লাল করে দেখানো আছে, একটা হলো ম্যাক্সিমাইজিং দ্য লগারিদম অফ থার্মোডাইনামিক প্রবাবিলিটি, তারপরে হচ্ছে ইম্পোজিং দ্য কন্ডিশন অফ পার্টিকেল কনজারভেশন, ওই যে তোমার সাম ওভার ডেল্টা ni ইকুয়াল 0। তারপরে হলো ইম্পোজ দ্য কন্ডিশন অফ এনার্জি কনজারভেশন, তার মানেটা কি, ডেল্টা ইউ ইকুয়াল সাম ওভার ei মাল্টিপ্লাইড বাই ডেল্টা ni ইকুয়াল 0। এই কন্ডিশন তিনটা ইকুয়েশন তোমাকে দিল। এখন এই তিনটে ইকুয়েশনের নেচার যেহেতু আলাদা, আমি প্রথমটাকে যেমন আছে তেমন রেখে দিই, যে কোনো একটাকে আমি সবসময় যেমন আছে তেমন রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বাকি দুটোকে আমার এমন কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউনিটস যেন এরা একই ধরনের ইকুয়েশনে পরিণত হয়। এবং সেটা করতে যে আমি কি করেছি, আমি ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার্স এর আশ্রয় নিয়েছি। তাহলে ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার্স এর আশ্রয় যখন নিলাম, তখন আমি এখন একটা পজিশনে আসলাম যেখান থেকে আমি তিনটে ইকুয়েশনকে একসাথে এখন কম্বাইন করতে পারি। এই তিনটে ইকুয়েশনকে একসাথে কম্বাইন করলে আমি একটা মাস্টার ইকুয়েশন পাবো, যে এই মাস্টার ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের একটা কমন ফ্যাক্টর আছে। সেই কমন ফ্যাক্টরটা হলো ডেল্টা ni। এই কমন ফ্যাক্টরটা, এই যে ডেল্টা ni, তার মানে ভ্যারিয়েশন অ্যামাং ডিফারেন্ট জোনস। কিসের ভ্যারিয়েশন? পার্টিকেলের ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন গুলো যেহেতু একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট, আর ইট ক্যান বি জিরো, নন জিরো, প্লাস মাইনাস এনিথিং, কাজেই যেহেতু পুরো ইকুয়েশনটা মিলে জিরো হয়, ওই যে টার্মটা যেটা নন জিরো হওয়ার সম্ভাবনা আছে সেই টার্মটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এবং তোমার স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা থাকে সেই টার্মটা তখন জিরোতে পরিণত হয়। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে সেটা পুরোটা, তার মানে এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এটা পুরোটা যখন জিরো হয়ে যায়, তার মানে এই ইকুয়েশনে, তখন এই ইকুয়েশনটা নিয়ে আমি যখন একটু এদিক ওদিক করি, আমার লগটাকে তুলে দিয়ে এটা এক্সপোনেনশিয়াল ফাংশনে এক্সপ্রেস করি, তখন আমি আমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাই। তাহলে সিঙ্গারা এবং সামোসা যেভাবে তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, এখানে পিৎজার কথা বলা আছে, এটা নিলাম, সেটা নিলাম, এটা মেশালাম, সেটা মেশালাম, এই করলাম, সেই করলাম, এন্ড আই গট মাই প্রোডাক্ট। ঠিক একইভাবে তুমি এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখব এবং একটু একটু করে এটার অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। আজকে তোমাদের উপস্থিতি ওই আগের মতোই খুব যে ভালো ছিল তা বলা যাবে না, কিন্তু হোয়াট আই এম সেইং, এগুলা খুব গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা তোমরা কি বুঝলে না, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ইটস দ্য টাইম তোমরা প্রশ্ন করতে পারো।
কি কারো কিছু বলার আছে? বড় যন্ত্রণা, হ্যাঁ, আমার ছাত্ররা কথা বলে না। কি সমস্যা তোমাদের? ঠিক আছে, বোঝা যাচ্ছে তোমরা সব স্যার কিছু। সম্ভবত কারোর প্রশ্ন নাই। এই প্রশ্ন না থাকার কারণ কি? কেউ কোনো চিন্তা ভাবনা করেনি? এত সহজ? না স্যার, আমরা আগে এটা নিয়ে একটু হ্যাঁ, সেই ভাবি সেই চিন্তা করি তোমরা স্যার। আগে অনেক সামনে চিন্তা ভাবনা করবে, করে সামনের ক্লাসে আমাকে প্রশ্ন করবে, যে এই সামনের ক্লাসে তোমরা কখনো প্রশ্ন করো না আর কি। ঠিক আছে, বুঝলি? তো ঠিক আছে, এটাই জীবন, কি করবে বলো। তো ঠিক আছে, আমি শেয়ার স্টপ করছি, আমরা এর সামনের ক্লাস ইয়ে করবো। আর কি বলেছি যে এইটা যদি তোমরা ভালো করে বই থেকে দেখতে চাও তাহলে বাইজারের বই দেখতে হবে, তবে বাইজারের সমস্ত বইয়ের অ্যাপেন্ডিক্স এটা নেই, 4th এডিশন যেটা সেটার অ্যাপেন্ডিক্স এটা আছে। আর আমি তো রিলেভেন্ট অংশগুলো এখানে তুলেই দিয়েছি, সো দ্যাট বই ছাড়াও আমার মনে হয় ইট শুড বি সাফিসিয়েন্ট আর কি। তো ঠিক আছে, আমরা শেয়ার করে স্টপ করছি। তোমরা ভালো থেকো, আর সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হলো তোমাদের ভিতরেই একজন বোধহয় আমাকে বলেছিল এই স্লাইড গুলো গাঢ় রঙে না করতে, কারণ তোমাদের বোধহয় প্রিন্ট করতে অসুবিধা হয়। আমি জানি না তোমরা কেউ প্রিন্ট করো কিনা, প্রিন্ট করতে গেলে গাঢ় রঙে অসুবিধা হয়। এবং আমি ঠিক করেছিলাম যে আমি সেই ছাত্রটি ভালো পরামর্শ দিয়েছে, আমি আর গাঢ় রঙের স্লাইড দেখাবো না। তারপর এখন দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ ভুলে গেছি। তো আমি চেষ্টা করব এরপর থেকে স্লাইড গুলো এমন রঙে তৈরি করতে যেন কেউ যদি প্রিন্ট করতে চাও তাহলে যেন সুন্দর করে প্রিন্ট করতে পারো, কারণ এরকম গাঢ় রং হলে ওই দোকানদাররাও প্রিন্ট করে দিতে চাইবে না, লেখাগুলোও ঠিক মতো ফুটবে না। সো আই এম সরি যে আই মিসড ইট। সামনের ক্লাস ইনশাল্লাহ আমি এটা ডিজাইনটা পাল্টে ফেলবো আর কি। ঠিক আছে।